হুম, তাহলে দেখো মাইনাসটা এইভাবে হবে, এটা হবে, এটা হবে, ওকে। তার মানে এখানে যেটা বললো খেয়াল করে দেখো, কি বললো যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন প্লাস ওয়াই এন, এর লিমিটটা নাকি কত হবে, এর লিমিটটা হবে নাকি এক্স প্লাস ওয়াই, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই হওয়া মানে কি, এক্সটা কি, এক্সটা কার লিমিট, এক্সটা হচ্ছে এক্স এর লিমিট। তাহলে তুমি এক্সটাকে কি লিখতে পারো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন, ওকে, প্লাস দিয়ে ওয়াইটাকে তুমি কি লিখতে পারো, ওয়াই এন এর লিমিট, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়াই এন, ওকে। তাহলে যেটা বললো এখানে আলটিমেটলি সেটা হচ্ছে যে এক্স এন প্লাস ওয়াই এন, এদের যে লিমিটটা সেই লিমিটটাকে তুমি সেপারেট করে দিতে পারো। মানে আগে এক্স এন এর লিমিটটা ক্যালকুলেট করতে পারো, প্লাস দিয়ে ওয়াই এর লিমিটটা ক্যালকুলেট করতে পারো, এবং এদের যে যোগফলের লিমিটটা সেটাই হবে অ্যাকচুয়ালি এক্স এন প্লাস ওয়াই এন এর লিমিট। তার জন্য যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক্স এনটাকে লিমিটটাকে এক্সিস্ট করতে হবে, ওয়াই এন এর লিমিটটাকে এক্সিস্ট করতে হবে। তার মানে তুমি এরকম লিমিটের যোগফলটা যখন থাকবে তখন তুমি লিমিটটাকে সেপারেট করে তখনই দিতে পারবে যদি এই লিমিট, এই সিকোয়েন্সের লিমিটগুলো এক্সিস্ট করে, আদারওয়াইজ পারবে না, ওকে। সিমিলারলি মাইনাস হলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস আসবে। এবার যদি আমি মাল্টিপ্লিকেশনটা বলি, তাহলে কি বললো দেখো, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ওয়াই এন, এদের মাল্টিপ্লিকেশনটার লিমিটটা হয়ে যাচ্ছে নাকি কত, এক্স ইন্টু ওয়াই। এক্স ইন্টু ওয়াই মানে কি, যে এক্সের এক্সটা কি বলো, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইন্টু দিয়ে ওয়াই মানে কত, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ওয়াই এন। তার মানে এক্স এন ইন্টু ওয়াই এন এর লিমিটটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এক্স এন এর লিমিট ইন্টু ওয়াই এন এর লিমিট হয়ে যাচ্ছে। এখানেও আমি আবারও বলবো যে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যদি লিমিটগুলো এক্সিস্ট করে তবেই কিন্তু এই সেপারেশনটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। ফর এক্সাম্পল যদি আমি এক্সাম্পলটা নেই, দেখো তোমাদেরকে একটা এক্সাম্পল নেই, তোমার জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি এক্সাম্পলটা দিয়ে। আমি একটা সিকোয়েন্স নিলাম এক্স এন ইকুয়াল টু এন আর ওয়াই এন ইকুয়াল টু নিলাম ওয়ান বাই এন, ওকে। তাহলে এক্স এন ইন্টু ওয়াই এন এটা কত হচ্ছে বলো, এক্স এন ইন্টু ওয়াই এন এর মান সবসময় ওয়ান হচ্ছে, সবসময় ওয়ান। তাহলে যদি লিমিট তুমি ক্যালকুলেট করো, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইন্টু ওয়াই এন, তাহলে কত হচ্ছে, ওয়ান হচ্ছে, বোঝা গেল? কিন্তু তুমি যদি লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এনটা ক্যালকুলেট করো, তাহলে কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, দেখো এখানে এটা আছে। তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ওয়াই এনটা ক্যালকুলেট করলে জিরো হবে। তাহলে এই যে দেখো গুণফলের লিমিট সেটা ইকুয়াল টু এটার লিমিটের গুণফল ইন্টু এটার লিমিটের গুণফল করা যাচ্ছে না। কেন যাচ্ছে না, কেন কি এখানে এক্সেন সিকোয়েন্সটা কিন্তু কনভার্জ করছে না। তাই যদি দুটো সিকোয়েন্স কনভার্জ করে তখনই এই গুণফলটা আলটিমেটলি লিমিটের গুণফলের সঙ্গে সমান হয়ে যাবে। সো এটাকে মাথায় রাখবে। এবার এটা দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে আমরা যে অঙ্কটা এখন করব সেটা হচ্ছে, আচ্ছা যখন আমি এটা বলছি তাহলে এর পাশাপাশি আরেকটাও আমি তোমাদেরকে বলে দিই। দেখো ওর নিচেই একটা, এই যে যেখানে এই স্টেটমেন্টটা লেখা আছে তার নিচে আরেকটা স্টেটমেন্ট লেখা আছে, কি স্টেটমেন্ট লেখা আছে এটাও তোমাদের জানিয়ে দিই, যে এক্স যদি একটা সিকোয়েন্স হয় এক্স এন, আর ধরো যেটা কনভার্জ করছে কোথায়, এক্সে, ওকে, আর জেড যদি আরেকটা সিকোয়েন্স হয় জেড এন যেটা কনভার্জ করছে জেডে, এবং আরও বলা আছে কি যে জেড এনগুলো নট ইকুয়াল টু জিরো, মানে কোনো এনের জন্যই জেড এনটা জিরো হওয়া যাবে না। ফার্স্ট টার্মও নট ইকুয়াল টু জিরো, সেকেন্ড টার্মও নট ইকুয়াল টু জিরো, প্রত্যেকটা টার্মের জন্য মনে করো এই সিকোয়েন্সের টার্মগুলো নট ইকুয়াল টু জিরো। তাহলে সেই ক্ষেত্রে তাহলে এক্স এন বাই জেড এন এই ভাগফলের লিমিটটাও কত হয়ে যাবে, এক্স বাই জেড, তাই তো? মানে এটার লিমিটটাও কত হয়ে যাবে, এটার লিমিট বাই এটার লিমিট। তার মানে এখানে এটাও বলছে যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন বাই জেড এন এটা ইকুয়াল টু এক্স বাই জেড, মানে এক্স মানে হচ্ছে লিমিট এক্স এন আর জেড মানে হচ্ছে লিমিট জেড এন। তাহলে এই যে ভাগফলের যে লিমিটটা সেটাও কিন্তু আমাদের সেপারেট হয়ে যায়, প্রোভাইডেড জেড এনগুলো নট ইকুয়াল টু জিরো, আদারওয়াইজ এই ভাগফলটা ডিফাইন হবে না। সো এই স্টেটমেন্টটাকে প্রুফ আমরা পরে করব, কিন্তু আপাতত তোমরা লিখে রাখতে পারো খাতায়। আচ্ছা, যেটা আমরা মানে এই স্টেটমেন্টগুলো কেন বললাম, কারণ আমরা একটা এখানে এক্সারসাইজ করব। কি এক্সারসাইজ,
যে if xn and yn be two sequence such that xn গুলো সবসময় yn এর থেকে বড়, then prove that যদি xn গুলো সবসময় yn এর থেকে বড় হয় তাহলে এটা প্রমাণ করতে পারবে যে xn এর লিমিটগুলো সবসময় yn এর থেকে কি হবে, বড় হবে। xn যদি yn এর থেকে বড় হয় তাহলে তার লিমিটটাও বড় হবে। এটা তো কোয়াইট পসিবল, মানে এটাই তো হওয়া উচিত অ্যাকচুয়ালি, তাই না? কেন উচিত? কারণ ধরো xn গুলো ধরো হচ্ছে ধরো yn গুলো হচ্ছে আমার এগুলো, আর xn গুলো কি হচ্ছে তার থেকেও বড়, তাহলে xnটা নিশ্চয়ই ওপরে থাকবে যেহেতু বড়, তাহলে xn এর যেটা লিমিট হবে সেটা নিশ্চয়ই yn এর লিমিটের থেকে বড় হবে, খুবই স্বাভাবিক এটা, তাই না? তাহলে এই প্রুফটা করতে হবে। তো অলরেডি এই প্রুফটা মানে তোমাদের যে আগে যে প্রুফটা করালাম এর আগে, সেই প্রুফটা থেকে এটা ফলো করবে। কেন ফলো করবে? দেখো তুমি ধরে নাও এখানটায় এই প্রুফটার ক্ষেত্রে এটা করা আছে তোমাদের এক্সারসাইজ, এটা হচ্ছে পেজ নাম্বার 22 পেজে। হ্যাঁ, আমার জাস্ট উল্টো দেওয়া আছে, আচ্ছা আমি তোমাদের উল্টে দিই। এখানে লেস দেন অর ইকুয়াল টু দেওয়া আছে, এখানেও লেস দেন অর ইকুয়াল টু, মানে yn গুলো বড় বলা আছে, ঠিক আছে? তাহলে আমি ডিফাইন করলাম নতুন একটা সিকোয়েন্স zn, znটাকে কি ধরলাম, yn মাইনাস xn, মানে z1 মানে কত হবে, y1 মাইনাস x1, z2 মানে কত হবে, y2, এটা ঠিক আছে, মাইনাস x2। তাহলে এখন খেয়াল করে দেখো যে সবসময় যেহেতু yn গুলো বড় xn এর থেকে, তার মানে নিশ্চয়ই এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় বাই আওয়ার, তাহলে zn হচ্ছে এমন একটা সিকোয়েন্স যেটা সবসময় পজিটিভ হচ্ছে। তাহলে প্রিভিয়াস এক্সারসাইজ থেকে আমি কি বলতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি zn, সেটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বাই প্রিভিয়াস এক্সারসাইজ। এখানে একটা জিনিস অবশ্যই অ্যাড করতে হবে, এই দুটো কনভার্জেন্স সিকোয়েন্স, ঠিক আছে? যে কোনো সিকোয়েন্স নয়, কনভার্জেন্স সিকোয়েন্স, মানে এদের লিমিট আছে। তাহলে এবার zn এর মানটা বসিয়ে দাও। zn মানে কত বলো, zn মানে হচ্ছে yn মাইনাস xn। তাহলে যেহেতু yn আর xn দুটোই কনভার্জেন্ট সিকোয়েন্স, তাহলে আমরা জানি যে লিমিটটা কি হয়ে যায়, লিমিটটা সেপারেট হয়ে যায়। তাহলে কত হবে এটা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn মাইনাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে ওটা yn এর লিমিট হয়ে গেল, এটা xn এর লিমিট হয়ে গেল। এবার এখান থেকে প্রুফ হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn গ্রেটার দ্যান ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn। সো প্রুফ কমপ্লিট। ওকে, সো এক্সারসাইজটাকে ভালো করে লিখে নেবে খাতা দেখে, আমি একটু রাফ করে দিলাম। আচ্ছা, এইবার যে প্রবলেমটা এখানে ছিল, অর্থাৎ আমরা যে এক্সারসাইজটা করলাম মনোটোন কনভার্জেন্স থিওরেম ইউজ করে, তারই পরের যে এক্সারসাইজটা, সেই এক্সারসাইজটা আমরা করব। হ্যাঁ, তো এক্সারসাইজটা দেখো, let yn be a sequence defined by yn equal to, y1 equal to 1 and yn plus 1 equal to root over 2yn, যেখানে n এর মানটা greater than or equal to 1. Prove that limit of yn equal to 2. এই একই রকম প্রবলেম, y1 টাকে 1 ডিফাইন করা আছে আর yn plus 1 টাকে ডিফাইন করা আছে 2 আন্ডার রুট 2yn। তাহলে এখান থেকে বাকি y2 y3 y4 গুলো সব চলে আসবে। ওকে, তাহলে লিমিটটা তো প্রুভ করা খুবই ইজি। খালি এখানে আমাকে দেখাতে হবে কি, যেটা কনভার্জেন্ট হচ্ছে। তাহলে প্রথমে আমি অঙ্কটা যেহেতু করা আছে, সো আমি রাফ করছি আর ক্যালকুলেট করছি না। ওকে, তাহলে ফার্স্ট টার্মটা y1 এর মানটা কত দেওয়া আছে দেখো, y1,
আর ওয়াই টুটা কোথায় থেকে পাবো বলো, এখানে যদি আমি এন এর জায়গায় 1 বসাই, তার মানে রুট ওভার কত হবে 2y1, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রুট ওভার 2, যেহেতু y1 মানে 1, তাহলে 1 এর থেকে রুট ওভার 2টা ডেফিনেটলি বড়। সো এখান থেকে বোঝা যাচ্ছে y1 এর থেকে y2টা বড়। সো সিকোয়েন্সটা কী হচ্ছে, তাহলে মনোটন ইনক্রিজ করবে বলে এটা আমার মনে হচ্ছে। তাহলে এখানে আমাকে যেটা দেখাতে হবে, তাহলে যদি মনোটন ইনক্রিজ করে তাহলে দেখাতে হবে yn এর থেকে yn+1টা সবসময় বড়। ওকে, তো দুটো স্টেপ থাকবে এখানটায়, সেই দুটো ফার্স্ট মানে একের জন্য তো ট্রু অলরেডি হয়ে গেছে, তুমি ধরে নেবে কি কে এর জন্য সত্যি, তাহলে কি ধরে নেবে, লেট yk লেস দ্যান অর ইকুয়াল টু yk+1। ক্লিয়ার? তাহলে এখন তোমাকে দেখাতে হবে কি বলো, k+1 লেস দ্যান অর ইকুয়াল টু k+2। তাহলে yk+1 মানে কি খেয়াল করে দেখো, এখান থেকে যেটা পাওয়া যাবে 2 ইন্টু yk। ক্লিয়ার? তাহলে এখন yk এর জায়গায় যদি আমি yk+1 বসাই, তাহলে এই দিকটা আরো বড় হয়ে যাবে। এবার খেয়াল করো এখানে যা থাকছে তার থেকে এখানে 1 বেশি থাকছে, সো এটা ইকুয়াল টু লেখা যেতে পারে yk+2। তাহলে প্রুফ হয়ে গেল yk+1 এর থেকে yk+2টা বড়। তাহলে এখান থেকে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন থেকে তুমি বলে দিতে পারবে যেটা হচ্ছে মনোটন ইনক্রিজিং। ওকে, এখন থাকলো কি, তোমাকে দেখাতে হবে এটা বাউন্ডেড অ্যাভাব, যেহেতু মনোটন ইনক্রিজিং আছে। তাহলে যদি বাউন্ডেড অ্যাভাব দেখাতে হয়, তাহলে আমাকে দেখাতে হবে yn-টা সবসময় কোনো না কোনো একটা নাম্বারের থেকে ছোট। এখানে যেহেতু 2 আছে, তাহলে তুমি 2 রাখতে পারো বা 3 করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি ধরে নিলাম আমার একইভাবে yk-টা লেস দ্যান অর ইকুয়াল টু 2, এটা আমি ধরে নিলাম লেট। তাহলে আমাকে দেখাতে হবে কি yk+1টা লেস দ্যান অর ইকুয়াল টু 2, তাই না? তাহলে যে yk+1টা দিয়ে শুরু করলাম এখন, না y অফ k+1, সেটা মানে হচ্ছে রুট ওভার 2 ইন্টু yk। এখন yk এর থেকে কিন্তু 2টা বড়, তাহলে আমি এই দিকটা কিন্তু যদি 2 বসিয়ে দেই, তাহলে 2 ইন্টু 2 আরও বড় হয়ে গেল, সো এটা ইকুয়াল টু 2 হয়ে গেল। তাহলে কি পাওয়া গেল দেখো, yk+1টা লেস দ্যান অর ইকুয়াল টু 2। তাহলে কে এর জন্য যদি ট্রু হয়, তাহলে k+1 এর জন্য ট্রু হচ্ছে। সো প্রিন্সিপাল অফ ইন্ডাকশন দিয়ে তোমার এটাও প্রুভ হয়ে গেল বাউন্ডেড অ্যাভাব। ওকে, তাহলে যেহেতু মনোটন ইনক্রিজিং প্লাস বাউন্ডেড অ্যাভাব, সো বাই মনোটন কনভার্জেন্স থিওরেম ইউ ক্যান রাইট দিস, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn ইকুয়াল টু l। যেহেতু এটা কনভার্জেন্স সিকোয়েন্স, সো লিমিট থাকবে, তুমি ধরে নিলে, ফাইন। এখন এই যে এইখানে দুই দিকে লিমিট নিয়ে নাও, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn+1 ইকুয়াল টু, সরি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার 2yn। ওকে, তাহলে এটা মানে দেখো আমাদের l, এটা মানে হচ্ছে 2l। সো এখান থেকে ক্যালকুলেশন করলে l স্কোয়ার ইকুয়াল টু 2l। তাহলে এখান থেকে দেখো l ইন্টু l-2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসছে l এর মান একটা 0, একটা আসছে l এর মান 2। তাহলে এখান থেকে l এর দুটো ভ্যালু এসছে। এটা দেখানোর জন্যই আমি তোমাদেরকে অঙ্কটা করলাম। তাহলে যেহেতু l এর দুটো ভ্যালু এসছে, তার মানে তো এটা নয় যে দুটো লিমিট থাকবে। আমরা জানি, অলরেডি প্রুভ করেছি যে লিমিট থাকলে সেটা কিন্তু একটাই থাকবে। সো এখান থেকে যে কোনো একটা ভ্যালু হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন ভ্যালুটা নেব আর কোন ভ্যালুটা বাদ যাবে। তার জন্য আমি এর আগে একটা প্রবলেম করালাম, যে কোনো সিকোয়েন্সের প্রত্যেকটা ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, ওখানে অর ইকুয়াল টু দিয়েছিলাম, ইকুয়াল টুর জন্য হলেও ঠিক হবে, তাহলে তার লিমিট যেটা, সেই লিমিটটাও কি হয়, অবশ্যই গ্রেটার দেন 0 হবে। বোঝা গেল? তাহলে আমার যে সিকোয়েন্সগুলো ছিল, ফার্স্ট টার্মটা ছিল 1, সেকেন্ড টার্মটা রুট ওভার 2, তারপরে আরও এভাবে বাড়বে, এরকম করে বাড়বে। তাহলে আমার সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম পজিটিভ, তাহলে লিমিটটাও কী হবে, নিশ্চয়ই পজিটিভ হবে। তাহলে নিশ্চয়ই 0টা লিমিট হতে পারে না। তাহলে সেই জন্য আমরা দেখো আমরা লিখেছি যে অ্যান্সারটা ওখানটায়, যে লিমিটটা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn, এটা হবে 2। কেন 2? কারণ পাশে লিখে দিয়েছি যেহেতু yn গুলো সবাই একের থেকে বড়, তার মানে yn এর যে লিমিটটা সেটাও কিন্তু একের থেকে বড় হবে। সেই জন্য আমাদের 2 হয়ে গেল, 0 কিন্তু হলো না। ক্লিয়ার? তাহলে এইভাবে দেখো, এই অঙ্কটার নিচে একটা অঙ্ক আছে y1 ইকুয়াল টু 8, ওটা বাড়িতে করে নেবে। এবং তার নিচে দেখো একটা অঙ্ক আছে y1 ইকুয়াল টু রুট ওভার p, এটাও তোমরা বাড়িতে করে নেবে। এবং এর নিচে কিছু এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজগুলো তোমরা অবশ্যই বাড়িতে করবে।
এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। xn ইকুয়াল টু 1 প্লাস 1 বাই n তারপরে n, কমা দিয়ে ফর অল n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার, শো দ্যাট xn ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, আমাকে দেখাতে হবে যে এই xnটা কনভার্জ করবে। ওকে, তাহলে লিমিটটা কিন্তু ক্যালকুলেট করতে বলেনি, শুধু কনভার্জ করছে এটা দেখাতে বলেছি। তাহলে এখানে যেভাবে এটা দেখানো আছে সেটা হচ্ছে যে প্রথমে মনোটোন ইনক্রিজিং দেখানো হয়েছে, তারপরে বাউন্ডেড অ্যাবাভ দেখানো হয়েছে। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে মনোটোন ইনক্রিজিংটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এটা করতে গেলে যে ফর্মুলাটা আমাদের দরকার সেটা হচ্ছে বাইনোমিয়াল ল, যে a প্লাস বি তারপরে যদি n থাকে তাহলে এটার ফর্মুলা কি হয় বলো, a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 1, ঠিক আছে, প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু b এর পরে 2, প্লাস nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু b টু দি পাওয়ার 3, প্লাস ডট ডট করে ncn, হ্যাঁ, a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার, সরি এটা হবে আলটিমেটলি দেখো ncn মাইনাস n ইন্টু b টু দি পাওয়ার n মাইনাস 0। তার মানে এখানে যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে যে দেখো যে এখানে nc1 c এর 1 এরটা হচ্ছে n এর থেকে বাদ যাচ্ছে, তাই তো, এবং এটা দেখো b এর পাওয়ারে চেপে যাচ্ছে। এখন nc2 এখানে 2 আছে তাই n থেকে 2টা বাদ যাচ্ছে আর b এর পাওয়ারে 2টা চেপে যাচ্ছে। তাহলে nc3 হলে n মাইনাস 3 b এর পাওয়ারে 3, আর সিমিলারলি ncn হলে দেখো n এর থেকে n বাদ যাচ্ছে আর b এর পাওয়ারে এখানে কত হবে, b টু দি পাওয়ার শুধু n হবে, তাই তো। তো এটাকে একটু ভেঙে নিলে কত হবে দেখো, a টু দি পাওয়ার n প্লাস nc1 মানে হচ্ছে n, a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার b, প্লাস nc2 মানে কত, n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 b স্কোয়ার, প্লাস nc3 মানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3, nc3 থাকলে 3 আগে মানে 2 তে গিয়ে শেষ হয়ে যাবে, ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 3 b টু দি পাওয়ার 3, প্লাস ডট ডট করে আমার দেখো ncn যদি থাকে তাহলে কত হবে বলো, n ইন্টু n মাইনাস 1 এরকম করে আলটিমেটলি ncnটা 1 হয়ে যাবে, ঠিক আছে, মানে 1 হবে না, সরি, কত হবে বলো, সেটা হবে অ্যাকচুয়ালি 1ই হবে, n ইন্টু n মাইনাস 1 এরকম করতে করতে n মাইনাস 1, দ্যাট ইজ, খেয়াল করে দেখো n কেটে গেলে এটা 1 হয়ে যাবে, সেই জন্য এটা লাস্ট টার্মটা আসবে 1, তার আগে 2 3 এরকম করে আসবে, নিচে আসবে ফ্যাক্টোরিয়াল n, আর এখানে কত হবে বলো, এখানে b টু দি পাওয়ার n, এটা। তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো, ঠিক আছে। সো এখানে দেখো xn ইকুয়াল টু 1 প্লাস 1 বাই n তারপরে n, তাহলে ফর্মুলা ফেলো প্রথমটা, 1 প্লাস nc1 মানে কত, n ইন্টু 1 বাই n, প্লাস কত nc2 মানে n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু b টু দি পাওয়ার 2, মানে b মানে এখানে 1 বাই n তার স্কোয়ার, ওকে, আর 1 এর পরে যাই দাও না কেন ওটা 1 হয়ে যাবে, প্লাস nc3 মানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 1 বাই n কিউব, প্লাস ডট ডট করে এখন লাস্ট টার্মটা আমি লিখবো, তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 করে n মাইনাস 1 এটার ব্র্যাকেট, তার মানে অ্যাকচুয়ালি এটা কেটে গেলে 1 হবে, খেয়াল করে একটা একটা করে কমছে, লাস্ট টার্মটা যদি 1 হয়
আগের টার্মটা হবে 2, তার আগের টার্মটা হবে 3, তাহলে এইভাবে নিচে আসবে কত বলো, ফ্যাক্টোরিয়াল n, তার সঙ্গে থাকবে n এর পাওয়ারে n, এটা আসবে। ক্লিয়ার? তাহলে এখানে খেয়াল করে দেখো, ফার্স্ট টার্মটা তো 1 হলো, পরের টার্মটা কত হলো বলো, পরের টার্মটা দেখো 1 থাকলো, তারপর দেখো এখানে 1/n² আছে, তাহলে একটা n কেটে যাবে, আর একটা n এটার সঙ্গে ভাগ হয়ে যাবে, সো এখানে 1/2 ফ্যাক্টোরিয়াল থাকলো, একটা n এখানে ভাগ হলে হবে 1 - 1/n প্লাস n³ থাকলে দেখো একটা n কেটে যাবে, আর বাকি দুটো n এই দুটো নিচে ভাগ হয়ে যাবে, সো এটা হবে 1/3 ইন্টু, তাহলে 1 - 1/n ইন্টু 1 - 2/n অ্যান্ড প্লাস ডট ডট দিয়ে এখানে লাস্ট টার্মটা কত হবে বলো, 1/n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে এখানে খেয়াল করে দেখো যে এখানে n খানা টার্ম আছে, তাহলে একটা n কেটে গেলে বাকি যে টার্মগুলো প্রত্যেকটা নিচে নিচে চলে আসবে। ওকে, তাহলে ফার্স্ট যদি এটার নিচে আসে তাহলে কত হবে বলো, 1 - 1/n, এটার নিচে আসলে কত হবে 1 - 2/n, 1 - 3/n অ্যান্ড ডট ডট করে লাস্ট টার্মটা কত হয় বলো, খেয়াল করে দেখো এখন একটা একটা করে কিন্তু বাড়ছে, 1 2 3 করে বাড়ছে, সো লাস্ট টার্মটা হবে 1 - n/n + 1, n এটা এটা হবে দেখো, না এখানে হ্যাঁ এখানে হবে n - 1/n, কেন কি এটাকে লসাগু করলে দেখো কত হবে, অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 1/n, দেখো এটা কেটে গিয়ে 1/n হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এটা পেলাম হচ্ছে আমরা xn, জাস্ট xnটাকে ভাঙিয়েছি। এখন খেয়াল করে দেখো আমরা xn প্লাস 1টা ক্যালকুলেট করব, তাহলে যদি আমরা xn প্লাস 1টাকে ক্যালকুলেট করি তাহলে কত হয়, এখানে n এর জায়গায় n + 1 জাস্ট বসিয়ে দেবো, তাহলে ফার্স্ট 1 রাখলাম, তারপরটাকে 1 রাখলাম, তো 1/2, 1 - 1/n + 1, বোঝা গেল? প্লাস দিয়ে 1/3 ইন্টু 1 - 1/n + 1 ইন্টু 1 - 2/n + 1 প্লাস ডট ডট দিয়ে এরকম করে লাস্ট টার্মটা কত হবে, 1/n + 1 এর ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 1 - 1/n + 1, 1 - 2/n + 1 করে 1 - n + 1 - 1/n + 1 এটা আসবে। কিচ্ছু করিনি, শুধু আমি n এর জায়গায় n + 1 বসিয়ে দিয়েছি, তোমরা এটাকে ক্যালকুলেশন খাতা থেকে দেখে নেবে। আচ্ছা, এখন আমাকে এটা বলো যে a প্লাস b তারপরে হোল স্কোয়ার থাকলে কটা টার্ম আসতো, দুটো টার্ম আসতো তাই না, সরি কটা টার্ম আসতো বলো, যদি আমার a প্লাস b তার হোল স্কোয়ার থাকতো তাহলে a² + 2ab + b², মানে 3খানা টার্ম আসতো। যদি আমার এখানে কিউব থাকতো তাহলে কতগুলো টার্ম আসতো, a³ + 3a² b + 3ab² + b³, 4টে টার্ম আসতো। তাহলে যা এখানে পাওয়ারে থাকবে তার থেকে এক বেশি টার্ম আসছে। ওকে, তাহলে এখানে দেখো পাওয়ারে n আছে, তাহলে xn এর মধ্যে কতগুলো টার্ম আছে বলো, n + 1 খানা টার্ম আছে। ওকে, কার মধ্যে, xn এর মধ্যে। আবার খেয়াল করে দেখো xn + 1 এর মধ্যে তাহলে n + 2 খানা টার্ম আছে, সেজন্য ভাষাটাকে দেখো লেখা আছে নোটে যে xn contains n + 1 টার্ম and xn + 1 contains n + 2 টার্ম। ওকে, এবং খেয়াল করে দেখো টার্ম বাই টার্ম এই টার্মের থেকে দেখো এই টার্মটা বড় হচ্ছে, কেন বড় হচ্ছে বলো, কেন কি এখানে 1 - 1/n আছে, এটা 1 - 1/n + 1 আছে, তাহলে দেখো যেহেতু n + 1টা n এর থেকে বড়, তার মানে এই টার্মটা কিন্তু অ্যাকচুয়ালি ছোট 1/n এর থেকে, তাহলে এখানে ছোট সংখ্যাটা বাদ চলে যাচ্ছে। ক্লিয়ার? মানে আমাদের এই xn এর মধ্যে যেগুলো হচ্ছে 1 - 1/n, আর n + 1 এর জন্য কি হচ্ছে 1 - 1/n + 1, তাহলে কে বড় বলো, এই টার্মটা বড় না এই টার্মটা বড়, যেহেতু নিচে বড় টার্ম আছে তাহলে এই 1/, টার্মটা ছোট টার্ম, তাহলে ছোট টার্ম বাদ গেলে বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে দেখো যে xn এর থেকে xn + 1 এর মধ্যে একটা বেশি টার্ম থাকছে, এবং টার্ম বাই টার্ম যদি আমরা কম্পেয়ার করি তাহলে xn এর n + 1 এর টার্মগুলো বড় হচ্ছে আলটিমেটলি xn এর থেকে।
তাহলে এখান থেকে বলা যায় যে xn এর থেকে xn প্লাস ওয়ানটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে xn এর থেকে xn প্লাস ওয়ানটা বড় হয়ে যাচ্ছে টার্ম ফর অল n। তাহলে এটা ইমপ্লাই করে xn ইজ monotonically increasing sequence। তাহলে এখন শুধু আমরা দেখাবো xn টা বাউন্ডেড অ্যাভাব, তাহলেই আমাদের প্রুভ হয়ে যাবে যে এটা হচ্ছে তোমার কনভার্জেন্স সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে দেখো তাহলে xnটা আমাদের এখন টার্গেট হচ্ছে কি, xnটা কোনো একটা নাম্বারের থেকে ছোট দেখানো। এই অঙ্কটা খুব স্ট্যান্ডার্ড অঙ্ক, ঠিক আছে, এটা পরীক্ষায় একদম কমন আসবে এই অঙ্কটা, বা এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এখান থেকে আমরা অনেক অঙ্ক করতে পারবো। ওকে, সো এই অঙ্কটাকে মনে রাখতে হবে কিন্তু। তাহলে xn মানে আমরা কত পেয়েছিলাম, দেখলাম 1 প্লাস 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো, ইন্টু 1 মাইনাস 1 বাই n plus 1 by 3 factorial into 1 minus n into 1 minus 2 by n, okay, plus dot dot দিয়ে 1 by n factorial into 1 minus 1 by n into 1 minus 2 by n dot dot দিয়ে 1 minus n minus 1 by n, এটা আমরা পেলাম। ওকে, এখন খেয়াল করে দেখো এই যে টার্মগুলো যেগুলো 1 মাইনাস করা আছে, এই টার্মগুলো কিন্তু প্রত্যেকটাই একের থেকে ছোট, তাই না? তাহলে যখন আমি এই টার্মগুলোকে বাদ দিয়ে দেবো তাহলে কি হবে বলো তো, এটা ধরো হাফ, তাহলে হাফটাকে বাদ দিয়ে দিলে নিশ্চয়ই এদিকটা বড় হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে ফার্স্ট টার্মটা যেমন আছে আমি তেমন লিখলাম 1 প্লাস এটা। এবার এইটা বড় না 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল বড় বলো? তাহলে নিশ্চয়ই 1 বাই 2 ফ্যাক্টোরিয়ালটা বড় হবে, কেন কি এটা হচ্ছে একটা একের থেকে ছোট নাম্বার, হাফ বা 1/3, তাহলে হাফ গুণ থাকলে এটা অর্ধেক হয়ে যাচ্ছিল, সেই হাফটাকে তুলে দিলাম আমরা। তাহলে যেহেতু এরা প্রত্যেকে একের থেকে ছোট, তাহলে এগুলোকে তুলে দিলে এই দিকটা আরো বড় হয়ে যাবে। প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে, এক সেকেন্ড, তাহলে তোমরা এখানে সাপোর্টিং সেন্টেন্সটা কি লিখবে? সাপোর্টিং সেন্টেন্সটা এটা লিখবে যে যেহেতু 1 বাই পি মাইনাস এন, কেন পি মাইনাস এন লিখলাম? কারণ এখানে পি এর মান 1, এখানে পি এর মান 2, তাহলে এই টার্মগুলো সবাই একের থেকে ছোট, তাহলে আমি এই টার্মগুলোকে তুলে দিয়ে প্রত্যেকটা জায়গায় এক বসিয়ে দিয়েছি, সেই জন্য এদিকটা আরও বড় হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এবার এখানে একটা আমাদের স্ট্যান্ডার্ড রেজাল্ট আমাদের লাগবে, এটা নিশ্চয়ই তোমরা এর আগের বছর ক্লাসিক্যাল অ্যালজেব্রায় করেছো। ক্লাসিক্যাল অ্যালজেব্রা ইন্টিজার চ্যাপ্টারে একটা রেজাল্ট ছিল 2 টু দি পাওয়ার কে লেস দ্যান অর ইকুয়াল টু কে প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল। তোমরা এটা এর আগের বার করেছিলে ক্লাসিক্যাল অ্যালজেব্রা স্ট্যান্ডার্ড রেজাল্ট। তাহলে যদি এই রেজাল্টটা ট্রু হয়, মানে এগুলো এখন প্রুভ করানো সম্ভব না, হ্যাঁ, কারণ তাহলে আমার এই দিকটা আর হবে না, কিন্তু উল্টে দিলে কি হবে বলো? উল্টে তাহলে যখনই 1 বাই কে প্লাস 1 করে দেবো তার ফ্যাক্টোরিয়াল, সেটা কিন্তু তখন ছোট হয়ে যাবে, আর 1 বাই 2 টু দি পাওয়ার কেটা বড় হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এবার খেয়াল করো, যদি এই রেজাল্টটা আমরা এখানে ইউজ করব, তাহলে যখনই আমি এই ফ্যাক্টোরিয়ালগুলোকে 2 টু দি পাওয়ার কে দিয়ে রিপ্লেস করে দেবো, তাহলে এই দিকটা আরও বড় হয়ে যাচ্ছে। সো লেস দ্যান অর ইকুয়াল টু কি বলা যায় বলো? ফার্স্টটা যেমন আছে তেমন রাখলাম, 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, তাহলে কে এর জায়গায় যদি আমি এখানে 1 বসাই, তাহলে 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল তার থেকে বড় হয়ে যাবে কত? 1 বাই 2। এবার কে এর জায়গায় যদি আমি 2 বসাই, তাহলে কত হবে? 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, সেটা বড় হয়ে যাবে 1 বাই 2 স্কোয়ারের থেকে, প্লাস 1 বাই 2 স্কোয়ার, প্লাস এরকম করতে করতে আমার যদি n ফ্যাক্টোরিয়াল আসতে হয়, তাহলে কে এর জায়গায় n মাইনাস 1 বসাতে হবে, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? এইটাকে আমি আলাদা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখন খেয়াল করো, এটা একটা গুণোত্তর প্রগতি জিপি সিরিজ হয়ে গেছে, তাই তো? তাহলে জিপি সিরিজ কি হয়? যদি এ প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 থাকে,
তাহলে এই সিরিজটা যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর হয়। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে a মানে 1, আর মানে হচ্ছে হাফ, তাহলে কত হচ্ছে 1 প্লাস এ আর প্লাস a মানে 1 ইন্টু আর স্কোয়ার প্লাস ডট ডট। তো এখানে এটা যোগ করলে কত হবে 1 মাইনাস 1 বাই 2 তারপরে n বাই 1 মাইনাস 2। এটাকে ক্যালকুলেশন করলে দেখো এটা হবে 3 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা দেখলাম যে এক্সেনটা আলটিমেটলি 3 মাইনাস 2 টু দি পাওয়ার n বাই এর থেকে সবসময় ছোট হচ্ছে। ওকে, এখন খেয়াল করো n এর মান তুমি যাই বসাও না কেন এর থেকে সবসময় 3টা বড়। কেন বড়? কেন কি 3 থেকে এখানে কিছু মাইনাস হয়ে গেছে, তাই না? তাহলে ফর অল এটা ফাইন। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে এক্সএন এর থেকে 3টা সবসময় বড়। তাহলে দেয়ারফর এক্সএনটা লেস দ্যান স্ট্রিক্টলি লেস দ্যান 3। ওকে, তাহলে হেন্স xn is monotone increasing and bounded above। তাহলে xn যদি মনোটোন ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে এটা ইমপ্লাই করে xn is convergent। ব্যাস, এই অ্যান্সারটা এখানেই শেষ। ঠিক আছে, এরপর একটা নোট লিখবে তোমরা। কি নোট লিখবে? খেয়াল করো এই যে xn এর ফার্স্ট টার্মটা কত বেরিয়েছিল বলো তো? আমার দেওয়া ছিল xn এর মানটা হচ্ছে 1 প্লাস 1 বাই n তার পাওয়ারে n। তাহলে n এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে এটা 2 হয়ে যাচ্ছে, এবং তার যেহেতু এটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স তাহলে তার পরের টার্মগুলো কী হবে, এর থেকে আরও বড় হয়ে যাবে। তাহলে এখানে বলা যায় 2 এর থেকে xnটা সবসময় কী হচ্ছে, বড় হচ্ছে। আর এখানে প্রুভ করলাম xnটা 3 এর থেকে ছোট হচ্ছে। বোঝা গেল? তার মানে এটা ইমপ্লাই করে কি যে xn যদি 2 এর থেকে বড় হয় আর xn যদি 3 এর থেকে ছোট হয় তাহলে এদের লিমিটটাও কিন্তু আমার 2 এর থেকে বড় হবে আর 3 এর থেকে ছোট হবে। এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? এবং এটা প্রুফ করা যায়, যে প্রুফটা অনেকটা টাফ, তোমাদের সিলেবাসে নেই, যে এই লিমিটটার ভ্যালু হয়ে যায় অ্যাকচুয়ালি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn এর ভ্যালু হয়ে যায় 2.71828 ডট ডট ডট। এটা চলতেই থাকে, এটা কখনো শেষ হয় না, এবং এটাকে ই দিয়ে লেখা হয়। ঠিক আছে, ইন জেনারেল আমরা ই বলতে ধরে নিই 1.718, পরে এগুলো আর ধরি না। ওকে, তাহলে এটা হচ্ছে xn এর লিমিট। তাহলে এখান থেকে যেটা পাওয়া গেল, তাহলে দেয়ারফর কি পাওয়া গেল, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 প্লাস 1 বাই n তারপরে n হলে এটা কিন্তু ই হয়ে যাচ্ছে লিমিটটা। যদিও আমরা ইটাকে প্রুফ করলাম না, বাট এটা তোমরা মনে রাখবে এই ফর্মুলাটাকে। ঠিক আছে, যেখানে ই মানে কি, যেখানে ই মানে 2.718 এই ধরনের একটা নাম্বার। তাহলে এই প্রুফটাকে ভালো করে করবে তোমরা। এরপরে দেখো কিছু এক্সারসাইজ আছে নিচে। দেখো যে কি ফার্স্ট এক্সারসাইজটা 1 প্লাস 1 বাই n প্লাস 1 তারপরে আছে n প্লাস 1, 1 বাই n তারপরে আছে n প্লাস 1। এর লিমিটটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এই ধরনের যে লিমিটগুলো এখানে 1 থেকে মনে হয় 8খানা লেখা আছে, এই 8টাই কিন্তু আমাদের যে ফর্মুলাটা আমরা প্রুভ করলাম সেই ফর্মুলা থেকে চলে আসবে। এগুলো কীভাবে দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n তারপরে n প্লাস 1 আছে। তাহলে এটাকে কি লেখা যায় দেখো, আমাদের এখানে একটাই ফর্মুলা আমরা কাজে লাগাবো সবসময়, n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n তারপরে n, এটা মানে হচ্ছে ই। তার মানে 1 প্লাস এখানে যা থাকবে ওপরেও তাই থাকতে হবে, তাহলে ই আসবে। ঠিক আছে,
তাহলে কিন্তু এখানে খেয়াল করে দেখো যে এখানে আছে n, এখানে আছে কিন্তু n প্লাস কি আছে 1 আছে, তাহলে এখানে কিন্তু এই দুটো সেম হচ্ছে না, তাহলে আমাকে এই দুটোকে সেম করতে হবে ফার্স্ট। তাহলে এটাকে লিখতে পারি কত 1 প্লাস 1 বাই n তার পাওয়ারে n ইন্টু দেখো 1 প্লাস 1 বাই n তার পাওয়ারে আমি 1 লিখতে পারি কি না, এই দুটোকে গুণ করলে এটা চলে আসবে। তাহলে খেয়াল করে দেখো লিমিটটাকে সেপারেট করে দাও। কেমন লিমিটটাকে সেপারেট করব, কেন কি এই দুটো লিমিট এক্সিস্ট করবে। এটা মানে তো আমরা দেখলাম কত ই, তাই না? আর এটা মানে কত বলো 1, এনটা ইনফিনিটি হলে 1 বাই এনটা 0 হয়ে যাবে, সো 1 প্লাস 0 মানে অ্যাকচুয়ালি 1, সো দ্যাট ইজ ইকুয়াল টু ই। তাহলে এটারও কিন্তু আমাদের ই হয়ে গেল। সিমিলারলি এখানে দেখো আছে কত পরের অঙ্কটা, 2 নাম্বার অঙ্কটা, এখানে 2n আছে। তাহলে এটাকে কি লেখা যায়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n তারপরে n, এটাকে পুরোটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এটা কত 2n হয়ে যাবে, তাই না? এখন ভেতরেরটা মানে কত ই, তাহলে এটা কত হবে ই স্কোয়ার। ওকে, এরপরে লাস্ট অঙ্কটা করছি, আর বাকিগুলো তোমরা করে নেবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 2n তার পাওয়ারে 3n। আমার কিন্তু এখানে 2n আছে, সো এটাকে আমাকে 2n বানাতে হবে, ক্লিয়ার? তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 2n তারপরে, তাহলে এখানে 2n ইচ্ছে করে লিখলাম, এখানে 3 বাই 2 করে দিলাম, 2 কেটে গেলে ওপরে 3n হয়ে যাবে। তাহলে এখানে যা আছে এখানেও তাই আছে, সো আলটিমেটলি এটা হবে এর পরে 3 বাই 2। এই হচ্ছে প্রবলেমগুলো। তাহলে এটাকে অবশ্যই করে নেবে এই প্রবলেমগুলোকে। এটার পরে আমরা স্যান্ডউইচ থিওরেম পড়ব বা স্কুইজ লেমা পড়ব। আচ্ছা, না তার আগে আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করে নিই। একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সেই সিকোয়েন্সটা বাউন্ডেড হয়, এটা আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম, তাই না? এটা হচ্ছে আমাদের 13 নম্বর পেজে আছে, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে লেট xn be a convergent sequence with limit l। তাহলে xn এর যদি লিমিটটা l হয়, তাহলে আমি এখানে এই ডেফিনেশন, তাহলে আমি এপসাইলনের মানটাকে 1 ধরলাম, তাহলে এই এপসাইলনের জন্য আমি কি একটা ন্যাচারাল নাম্বার পেয়ে যাব, যাতে করে n গুলো যখন ন্যাচারাল নাম্বারের থেকে বড় হবে তখন আমরা কি পাবো বলো, তখন আমরা পাবো হচ্ছে যে xn মাইনাস এলটা লেস দ্যান এপসাইলন হবে। কিন্তু এপসাইলন মানে আমি কত ধরেছি, 1 ধরেছি, মানে এবার আমি নেবারহুডের সাইজটাকে ইউনিট ধরেছি। তাহলে এটাকে ভাঙলে কত হবে বলো, বা এটা থাক এভাবে 1 নাম্বার দিয়ে অসুবিধা নেই। এখন খেয়াল করো যে নাও xn, এই xnটাকে কি লেখা যায়, xn মাইনাস এল প্লাস এল লেখা যায়। যদি আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করি এটাকে লেখা যাবে কত বলো, মড এফ, এটা লেখা যাবে, ঠিক আছে? এখন খেয়াল করো যে এই লাইনটা লেস দ্যান 1 হয়ে যাবে কখন বলো, যদি n এর মানটা n নটের থেকে বড় অথবা সমান হয়। তার মানে এই লাইনটা লেস দ্যান 1 হয়ে যাবে ইফ n এর মানটা n নটের থেকে বড় অথবা সমান হয়। তার মানে এখান থেকে এটুকু বোঝা যাচ্ছে যে xn নট প্লাস 1, xn নট প্লাস 3, এই যে টার্মগুলো তারা কিন্তু সবাই এর থেকে ছোট হচ্ছে। ওকে, তাহলে আমাদের যদি সিকোয়েন্সটা যদি এরকম হয় x1 x2 x3 করে এখানে xn নট, এখানে xn নট প্লাস 1,
এন নট প্লাস টু অ্যান্ড সো অন যদি হয় সিকোয়েন্সটা, তাহলে এই যে এন নট থেকে শুরু করে বাকি যে টার্মগুলো আছে তারা কিন্তু সবাই এর থেকে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু এর আগের টার্মগুলো তাহলে আমি এর থেকে ছোট হতেও পারে নাও হতে পারে। বোঝা গেল? তাহলে এখন দেখো আমি ক্যাপিটাল এম ইকুয়াল টু ধরে নিলাম কি ম্যাক্সিমাম অফ এক্স এন নট মাইনাস ওয়ান আর ওয়ান প্লাস মডেল। আমি কি ধরলাম, এই এই যে শুরু থেকে যে টার্মগুলো এর বাইরে ছিল, যে টার্মগুলো এটাকে এইটার থেকে ছোট হচ্ছিল না, তাদের সবগুলো ভ্যালুর মধ্যে আর এই এটার মধ্যে যেটা সব থেকে বড় সেটা হচ্ছে এম। তাহলে এখন খেয়াল করো, যেহেতু এমটা হচ্ছে এদের মধ্যে ম্যাক্সিমাম, তার মানে এমটা কি হচ্ছে দেখো, এদের প্রত্যেকটার থেকে বড় হচ্ছে, হচ্ছে তো, তাই না? তাহলে এটা কি ইমপ্লাই করছে দেখো, তাহলে এটা ইমপ্লাই করছে যে এক্সএন গুলোর থেকে কিন্তু বড় হচ্ছে কে, এম। কত দূর অবধি বড় হচ্ছে বলো, এই যে যেহেতু এদের প্রত্যেকের থেকে এমটা বড়, তাহলে এক্সএম এর থেকে কিন্তু এমটা বড় হচ্ছে। আবার যেই এর বাইরে যে টার্মগুলো থাকলো এরা এরা যেহেতু এর থেকে ছোট, আর এম তো আবার এদের থেকেও বড়, সেই জন্য কিন্তু এটা সবার থেকে বড় হয়ে যাবে। সো এটা ফর অল এন এর জন্য হয়ে যাবে। অতএব এক্সএন ইজ বাউন্ডেড সিকোয়েন্স। ব্যাস প্রুফ। ঠিক আছে, তাহলে এটাকে ভালো করে করবে।